গরমের সময় কান্না ভালো লাগে, চট করে ছোট্ট ছুটিতে পাহাড়ের ঠান্ডায় কাটিয়ে আসতে। আর জায়গাটি যদি শহরের কোলাহল থেকে একদম দূরে, নির্জন নিরিবিলি ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। যেখানে পায়ে হেঁটে আপনি ঘুরে নিতে পারেন ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামটিকে। তার সাথে আপনার মন ভরে উঠবে জঙ্গলে পাখিদের গান আর মৃদু হাওয়া চলাকালীন পাতা নড়ার শব্দে। এই পর্বে আমরা চলেছি এইরকমই একটি গ্রামে, যার নাম দরাপ। আজ 3 এপ্রিল। আমরা কয়েকজন বন্ধু মিলে পৌঁছে গেলাম সন্ধ্যা 7:10 ব্যান্ডেল স্টেশনে। আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। এটি সন্ধ্যে 6:30 হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেলে আসে 7:25। তারপর এখান থেকে ছেড়ে সকাল 5:30টায় এনজিপি পৌঁছায়। আমাদের ট্রেন নির্ধারিত সময় 7:30 ব্যান্ডেল স্টেশন ছাড়ল। এই ট্যুরে আমার সঙ্গী হলো এই 5 জন। সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে রাতের খাবার নিয়ে বসে গেলাম। রাত এখন 10:30 বাজে। আমাদের ট্রেন আজিমগঞ্জ পৌঁছালো। এবার আমরা শুয়ে পড়ব। কালকে সকালে 5:30টায় উঠতে হবে। ছটা বাজতে 10 পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি। ড্রাইভার ফোন করছে বারবার করে। ওকে আমরা 6টায় টাইম দিয়েছিলাম, তো চলে এসেছে। লাগেজ সব গাড়ির ছাদে ওঠানো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে রওনা দেব। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে চন্দ্রহাং। উনি দরাপিরই বাসিন্দা। উনি আমাদের নিয়ে রওনা দিলেন। এনজিপি স্টেশন থেকে সকাল 6:30টায় আমরা দরাপের উদ্দেশ্যে রওনা দিলাম। এনজিপি স্টেশন থেকে দরাপ 144 কিলোমিটার এবং বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 146 কিলোমিটার দূরে। এনজিপি থেকে দরাপ পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগবে। আপনি এনজিপি থেকে 5 থেকে 6,000 টাকায় গাড়ি রিজার্ভ করে দরাপ পৌঁছে যেতে পারেন, অথবা শেয়ার গাড়িতে পেলিং পৌঁছে ওখান থেকে 300-400 টাকা দিয়ে গাড়ি বুক করে দরাপ পৌঁছাতে পারেন। আর যদি আপনারা গ্যাংটক থেকে দরাপে আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের শেয়ার গাড়িতে জোরথাং, পেলিং বা গেজিংয়ে এসে তারপর ওখান থেকে দরাপে আসতে হবে। তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজ পার করে আসার পরে কিছুটা এগোলেই ডান দিকে চলে যাচ্ছে এই যে কালিম্পংয়ের রাস্তা। আমরা বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মেল্লির দিকে। এই আমরা মেল্লি ঢুকছি। এবার আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে আলু পরোটা নিলাম, সঙ্গে আচার, দই আর সবজি দিয়েছে। পাহাড়ে এসেছি, একটু মোমো টেস্ট করব, তাই মোমোও নিলাম। মেল্লি হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট ওয়েস্ট এবং সাউথ সিকিম যাবার জন্য। এখন আমি মেল্লি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওপারটা হচ্ছে সিকিম। ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে। এখান থেকে আমরা যাব জোরথাং। জোরথাং এখান থেকে 26 কিলোমিটার, যেতে সময় লাগবে 47 মিনিট মতো। রঙ্গিতকে বাদিকে রেখে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। আমরা পৌঁছে গেলাম জোরথাংয়ে। এখান থেকে দরাপ পৌঁছাতে আরো ঘন্টা 2 লাগবে। এটি জোরথাং ব্রিজ। রঙ্গিত নদীর ওপর এই ব্রিজটি অবস্থিত। এই কেবল স্টেট কনক্রিট ব্রিজটি 1989-এ তৈরি হয়। ব্রিজ থেকে নেবে বাঁদিকে রাস্তা ধরে সমবেরিয়া যাওয়া যায়। গতবার আমরা উখড়ে গিয়েছিলাম সমবেরিয়া হয়ে। আজকে আমরা ডান দিকে রাস্তা ধরবো, যেটি গেজিং, পেলিং হয়ে দরাপ যাচ্ছে। এখন সকাল 11:10 বাজে। আমরা গেজিং ঢুকছি। এখান থেকে পেলিং আরো 10 কিলোমিটার, ওখান থেকে তারপর আবার দরাপ যাব আমরা। এখন 11:40 বাজে। আমরা পেলিংয়ে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা দরাপ যাব। এখান থেকে দরাপ 8 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 মিনিট মতো। পেলিংকে পেছনে ফেলে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে দরাপের দিকে এগোতে থাকলাম। এখন 12টা বাজে। আমরা পৌঁছে গেলাম দারাগাঁও ভিলেজ রিট্রিটে। আমরা সকাল 6:30টায় রওনা দিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সময় লাগলো প্রায় 5.5 ঘন্টা। এই হোমস্টেতে প্রবেশ করছি এটি কাঠের সাঁকো দিয়ে। সাঁকোর নিচে একটি কৃত্রিম জলাধার আছে, তার মধ্যে নানা রঙের মাছ ঘুরে বেড়াচ্ছে। রং বেরঙের নানা ফুল দিয়ে সাজানো এই হোমস্টে। কাঠের সাঁকো পার করলেই সামনে সুন্দর বেড়া দিয়ে সাজানো ছোট্ট বারান্দা।
বারান্দার একদম শেষ মাথায় হচ্ছে রিসেপশন। আমাদের বলা হলো যে আমাদের রুম রেডি করা হচ্ছে, ততক্ষণ আমাদের সামনে যে ঘরটি দেখা যাচ্ছে বসার ঘর, ওখানেই বসতে বললেন। আমরা লাগেজ নিয়ে এসে বসার ঘরে বসলাম। বসার ঘরটি বেশ বড়, বিভিন্ন রকম পুরস্কার, ছবি, বই দিয়ে ঘরটি খুব সুন্দর করে সাজানো। বসবার ঘরের পাশের বারান্দায় এসে দাঁড়াতেই চোখে পড়ল চারিদিকে সবুজের বাহার। আমাদের রুম রেডি হয়ে গেছে, আমরা এবার বসার ঘর থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছি। হোমস্টের লনটি দেখুন, খুব সুন্দর করে সাজানো। এই দারাগাঁও ভিলেজ রিট্রিটের ওনার মিস্টার শিবা গুরুং, তিনিও তার পরিবার দ্বারা পরিচালিত হয় এই হোমস্টে। মিস্টার গুরুং দরাপ ইকো ট্যুরিজম কমিটি এবং পেলিং ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য। গুরুংজি এখন হোমস্টেতে নেই, উনি বাইরে কোথাও আছেন। ওনার সাথে আমাদের বিকালে দেখা হবে। এই পাথরের সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাই। বাহ, সামনে দারুণ লাগছে। কটেজগুলো পরপর, একটা 3 তলা বিল্ডিংও আছে। চলুন বিল্ডিং এর দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, কাঠের সিঁড়ি, সুন্দর করে বেশ ফুল দিয়ে সাজানো। এই উঠে এলাম উপরে। এদিকে আমাদের একটা রুম, আর এখানে একটা রুম, রুম ডি আর রুম সি। রুম ডিটি একটি ডাবল বেড, একটি বসার জায়গা, একটি আলমারি ও ড্রেসিং টেবিল দিয়ে সাজানো। ঘরের সাথেই বাথরুম আছে। বাথরুমটি বেশ বড়, খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে। এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে আসলাম। এটি হচ্ছে রুম সি। এটিও রুম ডি এর মতো সাজানো গোছানো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গুরুংজির ছেলে এসে চা দিয়ে গেলেন। গরম চায়ে চুমুক দিতে দিতে ঘরের সামনে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। গুরুংজির ছেলের সঙ্গে কথা বলছিলাম। ও কালিম্পং এর একটি স্কুলে পড়ে, ছুটিতে বাড়িতে এসেছে, তাই হোমস্টের কাজে হেল্প করছে। আমরা সবাই ফ্রেশ হয়ে এবার লাঞ্চ করতে যাচ্ছি। দারাগাঁও ভিলেজ রিট্রিট বসবার ঘর, ডাইনিং হল সহ বেশ কয়েকটি ভবন নিয়ে গঠিত। গেস্টদের জন্য কাঠের কটেজ রয়েছে, পাশে 3 তলা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে আমরা 3টে রুম নিয়ে আছি। এটি আরেকটি কটেজ, যেটি মূলত কাঠ এবং পাথরের তৈরি। কটেজগুলোর সামনে সবুজ গালিচা বিছানো বসার জায়গাযুক্ত লনটি সৌন্দর্যের আলাদা মাত্রা যোগ করেছে। গুরুংবাড়ি সর্বত্রই ফুল ও নানা রকম গাছপালা দিয়ে সুসজ্জিত। ম্যাগনোলিয়া, বন্য ফুল, ন্যাস্টেসিয়াম, পিটুনিয়া সহ নাম না জানা নানা ফুলের সমাহার। চলুন এবার ডাইনিং হলে যাওয়া যাক। সেই সকাল 8:30টায় ব্রেকফাস্ট করেছি, খুব খিদে পেয়ে গেছে। চলে আসলাম ডাইনিং রুমে, বেশ বড়ই ডাইনিং রুমটি। গরম রাইস, ডিম কারি, ডাল ও স্যালাড দিয়ে লাঞ্চ সেরে নিলাম আমরা। লাঞ্চ সেরে আমরা 3:15 নাগাদ গ্রাম ঘুরতে বেরোলাম। পাহাড়ের ঢালু রাস্তা ধরে নিচের দিকে যাচ্ছি। চারিপাশে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। যেহেতু বিকাল হয়ে এসেছে, চারপাশটা কুয়াশা ঘিরে ধরেছে। চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। সবুজ পাহাড়ের কোলে কাঠের বাড়িগুলোর শোভাবৃদ্ধি করছে নানা রকম উজ্জ্বল রঙের ফুল। চেনা গন্তব্য, চেনা পাহাড়ি পথ ধরেই আমরা চলে এসেছি সিকিমের এই অফবিট অচেনা গ্রাম দরাপে। 5800 ফিট উচ্চতায় অবস্থিত লিম্বু উপজাতিদের এই গ্রাম। দরাপ শব্দটি এসেছে ট্যানলোক বা তানলোক থেকে, যা স্থানীয় ভাষায় অর্থ সমতল ভূমি। রাস্তায় দেখা পেলাম এক ঝাঁক কচিকাঁচাদের, যারা স্কুল থেকে বাড়ি ফিরছে। রাস্তার ডান দিকে দরাপ পুলিশ স্টেশনকে রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। চারপাশের উঁচু নিচু পাহাড়, পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ, তার সাথে স্নিগ্ধ হিমেল হাওয়ার স্পর্শ যেন শরীরের সব ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। দরাপ থেকে একটু দূরে রিম্বির পথেই কুরুংপাম্পে উপজাতি গ্রামে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। সামনের এই সরু রাস্তা ধরেই অনেকটা নিচের দিকে নামার পরেই গ্রামে পৌঁছানো যাবে। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই নির্মল স্নিগ্ধ ছোট্ট এই গ্রামটিকে। পাহাড়ে প্রতিটি বাড়ির সামনে কম বেশি খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো থাকে, বেশ ভালোই লাগে দেখতে। এখানকার অধিবাসীরা প্রধানত কৃষি নির্ভর। চারপাশে আলু, মটর ক্ষেত সহজেই চোখে পড়ছে। সামনে দেখুন কত বড় আখ গাছ হয়েছে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে নাম না জানা অনেক পাখির ডাক কানে আসছে। পাখি প্রেমীদের কাছে এই জায়গাটি খুবই আদর্শ। গ্রামের রাস্তায় সোলার লাইট লাগানো আছে। সামনের দুপাশে এলাচ বাগান দেখা যাচ্ছে।
এখানকার প্রধান ফসল কালো এলাচ বা বড় এলাচ। গাছের গোড়ায় দেখুন কত এলাচ হয়েছে। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামটিতে অনেক সুযোগ সুবিধা না থাকার পরেও শুধুমাত্র সরলতাকে আঁকড়ে ধরে বাঁচার যে মজা আছে সেটা এই গ্রামে না আসলে বুঝতে পারতাম না। উপরের দিকে উঠে আসলাম, কিন্তু সত্যি আসবার সময় খুব কষ্ট হয়েছে। আমরা সবাই খুব হাঁপিয়ে গিয়েছি, এখনো হাঁপটা রয়েছে। এই রাস্তা ধরে 4 কিলোমিটার গেলে ইয়কসমের পথে আরেকটি সুন্দর গ্রাম রিম্বি অবস্থিত। এরকম নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, বেশ শান্ত পরিবেশ। আমরা কদিনে হেঁটে যাচ্ছি, মাঝে মাঝে দু একটা গাড়ি পাস করছে। সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসেছে, হালকা ঠান্ডাও আছে। আমরা হাঁটতে হাঁটতে এখন হোমস্টের দিকে ফিরছি। পাহাড়ের গায়ে এই সারি সারি বাড়িগুলো তো সুন্দর লাগে দেখতে, তারপর নানা রকমের পতাকা দিয়ে সাজানো, সত্যি একটু অন্যরকম, পুরোটাই অন্যরকম। হাঁটতে হাঁটতে আমরা দরাপের প্রধান বাজারে এসে পৌঁছালাম। বেঞ্চ দেখে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম। একটি ছোট্ট বেবিকে প্রেমে করে তার দাদু ঘোরাচ্ছেন। দরাপে বাজার অর্থে বড় কিছু নয়, হাতে গোনা কয়েকটা দোকান এবং কয়েকটি সবজি বিক্রেতার দোকান দেখলাম। এখানকার লোকজন কাজের জন্য পেলিং বা গেজিংয়ে যাতায়াত করেন। দরাপ জায়গাটি সত্যি খুব সুন্দর, এখানে দুটো দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। দরাপ পেলিংয়ের খুব কাছাকাছি হয়, দরাপে থেকেই পেলিং ঘুরে নেওয়া সম্ভব। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। এখান থেকে বাঁদিকে যাব, যে দারাগাঁও ভিলেজ রিট্রিট গুরুং হোমস্টে। এই রাস্তা দিয়ে ওই ওপরে দেখা যাচ্ছে হোমস্টে। দূরে পাহাড় আর সামনে নানা রঙের ঘরগুলি আমাদের চোখের সামনে যেন এক নিখুঁত গ্রামের ছবি তুলে ধরেছে। পৌঁছে গেলাম হোমস্টেতে, সন্ধ্যা হয়ে আসছে। রুমে আসার সাথে সাথেই চলে আসলো সুদৃশ্য কাপে গরম চা এবং সাথে চিকেন পকোড়া। এরপর রুমের সামনে ব্যালকনিতে বসে অনেকটা সময় কাটিয়ে দিলাম আমরা। আকাশ ভরা ঝকঝকে তারা, চারিধারে পর্বত শ্রেণী, দূরে পাহাড়ের গায়ে জ্বলে থাকা জোনাকির মতো আলো, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক, নানা রকম ফুলের সুগন্ধ, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশে নিজেকে হারিয়ে ফেললাম। ব্যালকনি থেকে নেমে নিচে চলে আসলাম। চারিপাশে অন্ধকারের মধ্যে আলোকিত হোমস্টেটি অন্যরকম লাগছে। রাত 9টা বেজে গেছে। আমরা এবার ডিনার করতে ডাইনিং রুমে যাচ্ছি। এখানে আসার পর ঠান্ডা অল্পই ছিল, কিন্তু যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, 14-15 ডিগ্রি মতো হবে এখন, যেখানে কলকাতায় এই এপ্রিল মাসে তাপমাত্রা প্রায় 40 ছুঁই ছুঁই। ডাইনিং রুমের দিকে যাচ্ছি। ডাইনিং রুমটি বসবার ঘরের পিছন দিকে। ডাইনিং রুমে চলে আসলাম। আমাদের বন্ধু সুরজিৎ আগেই এসে বসে আছে। সুন্দর কাঁসার থালায় খাবার পরিবেশন করা হয়েছে। মিসেস গুরুং একজন চমৎকার রাঁধুনি, সেটা আমরা দুপুরে লাঞ্চ করার পরেই বুঝে গিয়েছি। ডিনারে আমাদের রুটি, চিকেন, আলু ভাজা ও ডাল দেওয়া হয়েছে। ডিনার সেরে রুমে চলে আসলাম। রাতে নীরব প্রকৃতির মাঝে পাহাড়ের কোল ঘেঁষে ঝুলে থাকা এই হোমস্টের রুমে কম্বল মুড়ি দিয়ে ঘুমের দেশে চললাম। গুড মর্নিং। নানা রকম নাম না জানা পাখিদের কনসার্টে ঘুমটা ভেঙে গেল। এরকম সুন্দর সকাল উপভোগ করার লোভেই বারবার পাহাড়ে ছুটে আসি। হঠাৎ ব্যালকনি থেকে চোখে পড়ল দূরে পাহাড়ের আড়াল থেকে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘার কিছু অংশ। কুয়াশা থাকার কারণে অস্পষ্টভাবেই আমাদের চোখে ধরা দিল। ক্যামেরা জুম করে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। দূরের পাহাড়গুলো এখনো পাতলা কুয়াশার চাদরে মোড়া। দরাপে শীতকালে তুষারপাত হয় না, কিন্তু আশেপাশের পাহাড়ি এলাকা তুষারে মোড়া থাকে, যা এক মায়াবী দৃশ্য তৈরি করে। অক্টোবর থেকে মে মাস দরাপ দেখার জন্য সেরা সময়। বর্ষাকালে এখানে না আসাই ভালো, ধসের একটা ঝুঁকি থেকে যায়। এবার যাই, ফ্রেশ হয়ে নিই। 9টার সময় আমরা এখান থেকে বেরিয়ে পেলিংয়ে যাব। হোমস্টেতে প্রবেশ করার পর বাম দিকে বাঁশ দিয়ে তৈরি ছোট্ট এই বসবার ঘর। এখানেই বনফায়ার করার ব্যবস্থা করা হয়, সঙ্গে বিয়ার ও স্ন্যাক্স দিয়ে পার পার্সন 500 টাকা চার্জ দেয়। এই ঘরে একসঙ্গে 14-15 জন বসার ব্যবস্থা আছে।
আমরা গতকাল এসে ওদের জানিয়ে রাখিনি বনফায়ারের কথা, সেজন্য আমাদের আর বনফায়ার করা হয়নি। শিবা গুরুংজি এবং তার পরিবারের প্রত্যেক সদস্যের বন্ধুত্বপূর্ণ আচরণ এক নিমেষে আমাদের আপন করে নিয়েছে। ইনি হচ্ছেন শিবা গুরুংজি, হোমস্টের ওনার। ये एक टिपिकल विलेज है जहाँ पर एक लिम्बू कम्युनिटी का विलेज है। तो ये विलेज में जब आते हैं तो आपको यहाँ का कल्चर, यहाँ का ट्रेडिशन, जो यहाँ का फेस्टिवल्स वगैरह होते हैं, वैसे बस छोटा सा गांव है, आप लोग आके एंजॉय कर सकते हैं। हमारे पास बहुत सा ट्रैकिंग हाइकिंग का 1 डे का हाइकिंग डे, सुबह जाकर शाम को वापस आना, फिर और 2-3 दिन करना है तो एडवेंचरस जो फील होता है एक अलग सा कर सकते हैं आप लोग। এই হচ্ছে হোমস্টের কিচেন। মিসেস গুরুং এবং তার মেয়ে ও ভাগ্নি প্রশ্না আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছেন। গুরুংজি সামনের লনেই আমাদের ব্রেকফাস্ট করার জন্য ব্যবস্থা করে দিলেন। এই হোমস্টেতে আতিথেয়তার অভাব নেই। গুরুংজির মেয়ে ও ভাগ্নি আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলেন। দেখি মিসেস গুরুং আমাদের জন্য ব্রেকফাস্টে কি করলেন। আলু পরোটা, দই ও আচার। হোমস্টে থেকে রওনা দেওয়ার আগে গুরুং পরিবারের তরফ থেকে ওনাদের নিজস্ব রীতি মেনে আমাদের সবাইকে বিদায় জানানো হলো এবং আমাদের পরবর্তী যাত্রা যেন শুভ হয় তার জন্য শুভেচ্ছা জানালেন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে এখন পেলিং এর দিকে যাব। তাদেরকে বাই বাই করে দিলাম। ভাবিজি আছে এখানে, ভাবিজি আছে এখানে। সবাইকে বাই বাই করে আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। চন্দ্র ভাইয়া বারবার ফোন করছে আমাদেরকে। এটুকু আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ গাড়ি খালি গাড়ি ওপরে উঠবে না, সেই জন্য লাগেজ নিয়ে আমাদের সবাইকে হেঁটে যেতে হচ্ছে একটু কষ্ট করে। আমরা দরব থেকে রওনা দিলাম। এই চন্দ্র ভাইয়া চলে এসছে সকাল সকাল একদম রেডি। আমরা এই এখন 9টা বাজে। এখান থেকে আমরা এখন পেলিং এর দিকে যাব। পেলিং গিয়ে আমরা কোথায় থাকলাম, কোন কোন জায়গা ঘুরলাম, এইসব জানতে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। তার জন্য আপনারা আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।